যে আমি তো খেতে পাই নাই, আমার বউ ছাওয়াল কি খাচ্ছে, কিছু যদি নাই পারো তাও 70 লক্ষ টাকা দিতে হবে। 2018 সালে সৌদিতে গেছে আমার স্বামী, যে 3 বছর মানে আমরা তো জানি না যে ও আমাদেরকে সাপ্লাই কোম্পানিতে বিক্রি করে দেবে, আমরা ভিসা চেক করি নাই। আমার স্বামী গেছে, প্রথমে ক্লিনারের কাজে দিয়েছিল, ওনারা কাগজপাতি 3 বছরের, ওনারের যে কন্ট্রাক্ট ছিল 5 বছরের, তো আমরা জানতাম না। তখন 3 বছর আমার স্বামীকে কাজ করে নেয়, কিন্তু টাকা কোনো দেয় নাই। 3 বছর টাকা দেয় নাই। তারপরে যখন ও কোম্পানি থেকে, ওরা তো সাপ্লাই কোম্পানি, ওরা বিক্রি করে দিয়েছিল, আমরা তো জানি নাই। 3 বছর পরে যখন জানতে পারলাম, আমাদেরকে টাকা পয়সা যখন বেতন টেতন কিছুই দিল না, আমাদের কোনো কাগজপাতিই দিল না, তখন আমার স্বামী অসহায় হয়ে পড়ে। ও কোম্পানির লোক পালিয়ে গেল। তখন অসহায় আমার স্বামী কি করবে, খাবার দাবার কিছুই নাই, কয়দিন পেট চলে স্যার। তখন 2 দিন না খাওয়ার পরে তখন ও নদীর ধারে যে বসে থেকে শুধু কাঁদে যে আমি তো খেতে পাই নাই, আমার বউ ছাওয়াল কি খাচ্ছে, আমি তো কিছুই জানি না। তখন এক বাংলাদেশি, ও ছিল মুন্ডমালার, ও রাস্তা দিয়ে গাড়ি চালাতে চালাতে যাচ্ছিল, আর 2 দিন ভরে দেখছে যে ওখানে বসে থেকে কান্না করছে। তখন উনি যে বলে যে ভাইয়া আপনার কি সমস্যা, আপনি এখানে প্রায় দেখি বসে থেকে কাঁদো। তখন আমার স্বামী বলে যে ভাইয়া আমার করুণ অবস্থা, আমাকে কোনো কি সাহায্য করতে পারবা? তখন উনি বলে যে আমাকে বলো, দেখি আমি কিছু করতে পারি কি না। তখন বলে আমার স্বামী, তখন সম্পূর্ণ ঘটনা বলে যে সাপ্লাই কোম্পানির ভিসা দিয়ে আমাকে নিয়ে এসেছে, আমি কিন্তু ভিসাটা চেক করি নাই। তাই আমাকে এরকম করে 3 বছর ধরে খাটিয়ে নিয়ে আমাকে টাকা পয়সা কিছুই দিল না। এখন কোম্পানি আমার কাগজপাতি সব সহকারে পালিয়ে চলে গেছে, আমি কিছুই করতে পারছি না। আমি এখন অসহায়, 2 দিন ভরে আমি এখানে কান্না করছি আর হাসছি, আমি খেতেও পাই না। তখন উনি নিয়ে যে খাওয়ায়, তখন বলছে যে তার পরের দিনে এই সময়ে তুমি এখানে এসেও আমি তোমাকে নিয়ে যাব, যে কাজে না গিয়ে দেব। তখন উনি নিয়ে যায়, পরের দিনে এসে নিয়ে যায়। যাওয়ার পরে উনি ভারতের এক মুদির, ওর নাম ড্যানিশ ব্যান্ডেলা, ওনার কাছে দেয় যে ইনি আমাদের বাংলাদেশি, ইনাকে দিয়ে কাজ করে এলিয়ে উচিত মতন মূল্যটা দিস, এই বলে উনি ওনাকে রেখে দিয়ে চলে যান। তখন সেদিন থেকে আমার স্বামী কাজে লাগার পর 2 বছর 8 মাস আমার স্বামী কাজ করলো, টাইলসের মিস্ত্রি ছিল, দিয়ে কাজ করলো। কাজ করার পরে 2 বছর 8 মাস পরে আমার স্বামী শুক্রবারের দিন মানে সন্ধ্যা 7টার 5টাতেই, এখানকার 5টা ছিল আর ওখানকার 9টা, মানে 3 ঘন্টা আগা পাছা। তখন আমার স্বামী বাজারে গেছে, যে আমাকে ভিডিও কল করে দেখালো যে আমি এই বাজারে কোনো দিন আসি নাই, তো আমি বাড়ি যাওয়ার আগে আমি এখান থেকে যারা বিদেশ থেকে বাড়ি ফেরে, তারা এখান থেকেই জিনিসপত্র কিনে নিয়ে বাড়ি যায়, আমাকে দেখালো। এবং আমার স্বামী যখন ওখান থেকে ইয়ে করে নিয়ে সরাসরি যখন টাকা পয়সা দিল না, চলে গেল, তখন আমার স্বামী পুলিশের কাছে ধরা দেয় যে আমার স্বামী অবশ্যই দেশে ফিরে আসবে, সেজন্য ধরা দেয়। কিন্তু ওরা ভিসা চেক করে দেখে যে ভিসাতে হুরুপ লাগানো নেই। তখন ওনারা ফিঙ্গারপ্রিন্ট নিয়ে ছেড়ে দেয় আমার স্বামীকে, যে দেশে ফিরানো যাবে না, তুই যা কাজকর্ম করে খাগা। তখন আমার স্বামী তো কাজ করছিল, কাজ করতে করতে এই 2 বছর 8 মাস কাজ করার পরে এই অ্যাক্সিডেন্ট। ওখান থেকে শুক্রবারের দিন আসার টাইমে, বাজার করে নিয়ে আসার টাইমে আমাকে দেখালো যে মাছ মাংস সবই কিনেছে, বাজার করে নিয়ে এসেছে। ওনার পকেটে ছিল 650 টাকা ও দেশের, আর একটা মোবাইল ছিল, ওনার পাসপোর্ট সবই ছিল ওনার কাছে, কিন্তু ভিসা টিসা কাগজপাতি নেই। অ্যাক্সিডেন্ট যখন করলো তখন রোডে পড়ে আছে, ওনারা তো কেউ নাড়বে না। তখন ও বলদিয়ার পুলিশে এসে তখন আমার স্বামীকে নিয়ে যে ভর্তি করায়, দেখে যে ছোট বাচ্চা ছেলে, ও যে সাইড দিয়ে গাড়ি যায় সেই সাইড দিয়ে আর ফিরে না সদির। তো একটা বাচ্চা ছেলে গাড়ি কলটন না করতে পেরে অ্যাক্সিডেন্টটা করায় অবৈধভাবে। এখন ওনার বাবাকে বলে, বাবা আমি অবৈধভাবে একটা অ্যাক্সিডেন্ট করে এসলাম। ওনার বাবা এসে খুঁজে দেখে, এতে সিসি ক্যামেরায় ওখানে দেখা যায়। তখন আমার মালিককে যে বলে, ও ড্যানিশ ব্যান্ডেলাকে যে এক লোক বলে, মানে 4 জন ছিল, তার মধ্যে গুরুতর আহত ছিল আমার স্বামী। আর ওনারা একটু পা ভাঙ্গা, ওনারা ছেঁচড়ে যে বলে যে তোমার যে কর্মচারী পড়ে আছে রোডে, যে দেখো কি অবস্থা, তার করুণ অবস্থা। আসে দেখে যে বলে যার পুলিশে তুলছে, তখন ও ড্যানিশ ব্যান্ডেলা সহকারে যায়, পুলিশ সহকারে যায় সৌদির হাসপাতালে ভর্তি করে, হায়াত ইন্টারন্যাশনাল হাসপাতালে ভর্তি করে। 1 বছর 12 দিন পরে
আমার স্বামী দেশে আনতে পেরেছি। কারণ আমি প্রথমে ছিলাম যখন 5 মাস ছিল আইসিইউতে, তখন তো কোনো বাঁচার কোনো আশাই ছিল না। 3% বলছে, যে ডাক্তারে বলছে 3% আশা। ওনার কি আমরা করব? যখন একটু জ্ঞান ফিরলো 5 মাস পরে, তখন আমি বললাম যে আমার রুগী দেখ, আমার রুগী আমাকে ফেরত দে। তখন ওনারা বলছে যে ফেরত দেওয়া যাবে না। তা আমি বলছি কারণ? তো বলছে যে কোনো কাগজপাতি নাই, ওনাকে আমরা দেশে ফিরিয়ে দেব কিভাবে? তো দিতে পারি এক শর্তে, ওনার অনেক টাকা লাগবে। তখন আমি বললাম যে স্যার, আমাদের তো কোনো খাওয়ার কোনো ব্যবস্থা নাই, দুটো বাচ্চা নিয়ে আমি যে কি করে খাই সেটাই তো আমার খোঁজ নেওয়ার তো কেউ নাই। তা আমি 2 কিলো টাকা আমি কিভাবে আপনাদেরকে দেব? তখন বলছে কিছু যদি নাই পারো তাও 70 লক্ষ টাকা দিতে হবে। আমি বলছি থাকা মতো খালি শুধু আমাদের বাড়ি আছে স্যার, আমাদের কোনো জায়গা জমি নাই, আমি কিভাবে অতগুলো টাকা দেব? তখন ওনারা বলছে তাহলে আমাদের কিছু করার নাই। তখন আমি চলে আসলাম। আমি গ্যানিশ ব্যান্ডেলাকে বললাম যে স্যার, আমার স্বামীকে তো ওরা ফিরিয়ে দেবে না, তাহলে আমি কিভাবে আমি নিয়ে আসবো দেশে? তখন উনি বলছে যে তুমি সরকারি মাধ্যমে কিছু করতে পারো নাকি দেখো, তোমাদের নেতাকর্মীকে ধরে কিছু করতে যদি পারো তাহলে তোমার দেশে নিয়ে যেতে পারবা, না হলে আমাদেরকে দূতাবাসে ঢুকতে দিচ্ছে না, তাহলে আমি কিভাবে কাজ করব? তখন আমি এক লোক মারফতে জানতে পারলাম যে সমাজ সেবকের কাছে একটা দরখাস্ত করলে আমরা হয়তো ফিরে পেতে পারি। তখন আমি করলাম, মানে ঢাকা দূতাবাসে আমি একটা অনলাইনে আবেদন করলাম। তো আমরা তো জানি না স্যার যে কিভাবে আবেদনটি করতে হয়। তখন আমি নাম্বার দিয়ে শুধু এমনি হিস্টোরিটা লিখে আমি আবেদনটি ছাড়লাম 71-72 সমাজ কল্যাণ বোর্ডে। তখন দেখলাম যে হ্যাঁ, কাগজটা যে লাগলো। তখন আমাকে বলল যে এভাবে কাগজ ছেড়তে হয় না আপা, এরকম এরকম করে কাগজ ছেড়তে হয়। তখন আমাকে বলে দিল। তখন আমি বলেছে যে তুমি চলে যাও, যে তুমি হলো এক কপিস্টারের কাছে যায়, তুমি ওখানে যায় মোবাইলটা ধরায় দাও, তাহলে আমরা বলে দেবো ওইভাবে কাগজ ছাড়বে। তখন ওনার ছিল আয়েশা ম্যাম বলে নাম। আয়েশা ম্যামের কাছে আমি বললাম যে ম্যাম, আমরা তো কিছু জানি না, অসহায় এক মহিলা, তাহলে আপনি বলে দেন। তখন উনি বলে দিল। আমি ছাড়বো কোথায়, কার নাম্বারে ছাড়বো তাও বলে দেন। বলছে হ্যাঁ, লাইলা ম্যামের নাম্বারে ছাড়ে দাও। তখন আমি ছাড়লাম। তো লাইলা ম্যাম মানে মোবাইল ধরে না। এরকম করতে করতে প্রায় 21-20 দিন পরে তখন আমার মোবাইলটা ধরলো, আর প্রতি রবিবার করে কথা বলে। তখন আমি কথা বললাম, বলছে যে আমরা তো এভাবে অনলাইনে আবেদনটি নিই না। তা আমি বললাম যে ম্যাম, আপনার যদি বোন হতো তাহলে আপনি কি করতেন? আপনার কি বোন জামাইকে এখানে ফেলে রাখতে পারতা? আপনি একটু সহযোগিতা করেন। তখন আমি কান্নাকাটি করে বললাম। তখন উনি বলছে আচ্ছা, আমি দেখি কি করতে পারছি। তখন উনি সৌদি দূতাবাসে কাগজটা পাঠিয়ে দেন। তা আমার মনে সন্দেহ হয়েছিল যে ইনারা কতদিনে আমার কাজটা করবে। তা আমি দেখি সরকারের মাধ্যমে যাই। তখন আমি ইউনো স্যারের মাধ্যমে আমি কাগজটা অ্যাপ্লাই করি পুনরায়। তো স্যারের সঙ্গেও প্রায় 20-21 দিন পরে স্যারের সঙ্গে আমাকে দেখা করতে দিয়েছে। আমাকে প্রথমে ঢুকতেই দেয়নি। ওনারা যারা ধরলেন যে বডিগার্ড ছিল, ওনারা বলছে স্যার এরকম কাজ করেই না। এরকম করে প্রায় আমাকে 20-21 দিন আমাকে ঘুরানোর পরে তখন আমি একদিন ভোরে, মানে স্যার ওঠার আগে আমি গেছি, যে আমি দেখি যে কোথাও এই অ্যাপ্লিকেশনের কোনো পদক্ষেপ আমি পাই কি না, ইনারা কাজ করেন কি না। তখন যে দেখিতে হ্যাঁ, একটা বোর্ড টাঙ্গানো আছে, এনারা কাজ করেন। তখন আমি ওখানে দাঁড়িয়ে থাকি, স্যার আসেন। তখন আমাকে আবার বলে, ওরা গার্ডিয়ানরা বলে যে তুমি আবার এসেছো, তোমাকে তো বলেছি যে ইনার ছেলে যদি মারা যায় তবু এগুলেন কাজ করে না। তখন আমি চিৎকার দিয়ে বলি যে হায় রে, দুনিয়ার মানুষে কি মানুষের জন্য এগিয়ে আসে না? তখন এক পুলিশ অফিসার তখন দৌড়ে এসে আমাকে বলল, মানে সাংবাদিকেরাও ছিল, ওনারা পার্সোনাল সাংবাদিক না, তবুও এসেছিল 2 জন। তখন এসে বলল যে কি হয়েছে আপা, পুলিশ অফিসার এসে বলল কি হয়েছে আপা, আপনি বলেন তো। তখন আমি যখন খুলে বললাম, তখন বলছে যে আপনার কোনো সমস্যা নাই, আমি নিয়ে যাব স্যারের সঙ্গে কথা বলাতে। তখন প্রথম দিনে গেলাম, তখন স্যার বলছে যে আমার একটু মিটিং আছে বাবা, আমি তোমার কাছ থেকে কথাটা শুনবো, কিন্তু ধীর স্থিরভাবে সময় ধরে। তখন সেদিন বলল যে আজ তুমি চলে যাও, কাল আসো। তখন আমি চলে গেলাম, যে আবার আসলাম পুনরায়। এসে তখন আমি বললাম সম্পূর্ণ ঘটনা। তখন স্যারে বলল যে
দেখি আমি করতে পারি কিনা। তো আমি বলছি, যদি স্যার আপনি যদি করতে নাই পারেন তা আপনি বলেন, আমি সরাসরি রাজশাহীতে চলে যাব। তখন উনি বললেন যে না মা, আমিই করে দেবো কাজ। তুমি যখন এতদিন ধরে আমার পিছনে ঘুরছো, তোমাকে ভেটতে দেয় না, আমি তোমাদের অভিভাবক হয়ে আমি দাঁড়াবো। তখন উনি ছাড়টা ছিল ভালো, উনি আসার সঙ্গে সঙ্গে আমাকে ডেকে নিতেন। কিন্তু উনি কল করতেন, সৌদির প্রবাসী ওরা ধরতো না, দূতাবাসের লোকে ধরতো না। প্রায় 10-12 দিন করার পরে তখন উনি আমাকে বলল যে মা আসো, আজ আসো, কল ধরেছে। তখন উনি আমাকে বসিয়ে রেখে তখন উনি আমাকে বললেন যে মা জননী, তোমার তো কিছু নাই, তোমার কাছ থেকে যদি কোনো টাকা পয়সা কেউ চায় তো তুমি দিবা না, আমাকে কল করবা। তখন স্যার প্রায় 3 মাস পরে আমি তখন আবার পুনরায় গেলাম। মানে আমাকে দূতাবাস থেকে আমার নাম্বার দেওয়া আছে, আমার দূতাবাস থেকে আমাকে বলছে যে 19,000 টাকা রিয়াল লাগবে ও দেশের, মানে ওনার যে দেশে ফিরিয়ে দেবে, তো বেড, তারপরে ওনার একটা নার্স আসবে, ডাক্তার আসবে, ওনাদের খরচ লাগবে। তখন আমি বললাম যে স্যার আমি কিভাবে এত টাকা দেব, আমার স্বামী তো 1 বছর ধরে অসুস্থই, আমি 2টা বাচ্চা নিয়ে কিভাবে খাই, আমি এত টাকা কিভাবে দেব? আর যদি দিতেই পারতাম তাহলে কি আপনাদের কাছে আমি যেতাম, ওখান থেকেই আমি রিসিভ করতাম। তখন বলছে যে তাহলে মাম তুমি অপেক্ষা করো, আমাকে বলছে। তখন আমি আবার এসে খোঁজ নিলাম এই ইউনো স্যারের কাছে, তো দেখলাম যে ইউনো স্যার নাই, পাল্টে চলে গেছে, বগুড়াতে চলে গেছে। তখন আমি ওনার কাছ থেকে আবার ফিরে গেলাম যে আবার আমি কি করব। কিন্তু আমি দূতাবাসে কথা বলতেই থাকি, ওনাদের কাছে কথা বলতে গেলে পারে 250 টাকা করে বাংলাদেশের তুলতে হয়, মানে মিনিট গেলে 35 টাকা 32 টাকা করে কেটে নেয়। তো 2-3 মিনিটে তো কোনো কথা হয়ই না, তখন 250 টাকা করে তুলি আর প্রতি রবিবার করে আমি কল দিই। দিতে দিতে এক পর্যায়ে আমাকে বলছে যে আপনার রুগীর ঘাপ উঠে গেছে, আপনি কিভাবে নেবেন? আমি বলছি স্যার, মৃত ব্যক্তিকে যদি ফিরিয়ে দেওয়া যায় তাহলে অসুস্থ রুগীকে কেন ফিরিয়ে দেওয়া যাবে না? হোক আমার অসুস্থ রুগী, বলছে তুমি ওখানকার খরচ চালাতে পারবা? আমি বলছি দেখি, আমি আমাদের সরকারের কাছে আমি আবেদন জানাবো, আমাকে কি করতে পারে। আমি পুনরায় আবার আবেদন করলাম, তখন বলছে যে হ্যাঁ নিয়ে আসো। এই তো প্রায় ধরে নেন আমি ওখানে কাজ করেছিলাম জানুয়ারি মাসের 13 তারিখে, পেলাম তো এই তো প্রায় 10 দিন হলো, 11 দিন। আজই ভোর 4টার সময়, শুক্রবারে ভোর 4টার সময় আমাকে দিয়েছে। তো ওনাদের সঙ্গে আমার কথা হয়েছিল, ওনারা 3.5 লক্ষ টাকা আমার হাতে দিবে। ওনারা বলেছিল যে তুমি তোমার কোন মেডিকেলে ভর্তি করবা সে মেডিকেল চয়েস করো, আর অ্যাম্বুলেন্স তুমি ভাড়া করো। তো স্যার ওনাদের কথা মতো আমি মেডিকেলও চয়েস করলাম, অ্যাম্বুলেন্সও করলাম। অ্যাম্বুলেন্সের ধরলেন এনআইডি কার্ড ছিল, বেডের নাম্বার ছিল, সবই দিলাম। কিন্তু ওনারা আমার সঙ্গে বেইমানি করলো। ওনারা আমার সঙ্গে বললো যে 6 ঘন্টা রুগীর সঙ্গে থাকবো, ডাক্তারের সঙ্গে কথা বলবো, নার্সের সঙ্গে কথা বলবো, ডিটেলসি সব জানাবো, তারপরে আমরা দেশে ফিরে আসবো। কিন্তু ওনারা তা আমাকে করলেন না। ওনাকে তো আমার 4 আনা পয়সা দিলই না, যে বেড নিয়ে নিয়েছিল সে বেডও নিয়ে চলে গেল। তারপরে ওনারা আমাকে ওই এয়ারপোর্টে রিসিভ করে চলে গেল, আমাদের কাছে 5-10টা মিনিটও থামলো না, ওনারা দেশে ফিরে চলে গেল। তখন আমি মেডিকেল চয়েস করেছি, আমাকে তো ভর্তি করতেই হবে স্যার। তখন আমি নিয়ে গেলাম, যে বেড পেলাম না, তবুও দিলাম, আইসিউতে ভরলাম। কিন্তু 7 ঘন্টাতে আমাকে জমা দিতে হলো 50,000 টাকা, তারপরে 7,000 টাকা ঘন্টাকে। তখন ওখান থেকে আমি ডাক্তারের সঙ্গে কথা বললাম যে স্যার, আমার পক্ষে রুগীর এখানে সেবা নেওয়ার আমার পক্ষে সম্ভব না, কারণ আমার সঙ্গে 2 নম্বরই করলো। ওখান থেকে আমি নিয়ে প্রায় ধরলাম সন্ধ্যা 7টার দিকে আমি আবার অ্যাম্বুলেন্সে 25,000 টাকা দিয়ে আবার অ্যাম্বুলেন্সে করে আমি রাজশাহীতে নিয়ে এসলাম, সেখানে সিট করলাম। এখন বর্তমানে একটু হলো উন্নত আছে। হ্যাঁ, আইসিইউ থেকে বের করেছিলাম, পরশুদিন বের করেছি। এখন বর্তমানে রুগীটা আমার একটু সুস্থ। যখন এনে দিয়েছিল তখন রুগীর অবস্থা ভালো ছিল না। তো ইনারা এখন পর্যন্ত আমাকে সহযোগিতা শুধু ওষুধপত্র প্রায় 1,000 টাকার মতো দিয়েছে। আমি আর্থিকভাবে সাহায্য চাই, যে আমার রুগীকে আমি সুস্থ করতে আমার যেটুক পাওনা যাতে আমাকে গুণগত হিসেবে দেয়। ওনাদের সাহায্য পেলে আমার ভালো হয়, কারণ আমার বাড়ি ছাড়া আমার কিছুই না। আমি কিভাবে রুগীটাকে সুস্থ করব? 2টা বাচ্চা আছে, কিভাবে থাকবো, আমি খাবো?